হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই লেকচারে আমরা ডিফাই এর মেইন কম্পোনেন্টসগুলো নিয়ে একটু কথা বলবো। সো ডিফাই সিস্টেম প্রধান ৫টা কম্পোনেন্ট নিয়ে মূলত গঠিত। আরও অনেক সাব কম্পোনেন্ট রয়েছে, বাট আমরা যদি একটু বলি যে প্রধান কম্পোনেন্টসগুলো কী কী, সো সেগুলো মূলত চলুন আমরা একটু দেখি। সো প্রথমেই রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট। যদি আপনারা ব্লক চেইন নিয়ে পড়াশোনা করে থাকেন বা জেনে থাকেন, তাহলে হোপফুলি স্মার্ট কন্ট্রাক্টের সাথে অলরেডি পরিচিত আপনারা। সো যেইটা মূলত আমাদের সকল লজিকগুলো কি করে কন্ট্রোল করে। ওকে? এরপরে রয়েছে আমাদের টোকেন। পার্টিকুলারলি আমরা যদি ERC স্ট্যান্ডার্ডস এর কথা বলি, যেটা মূলত ইথেরিয়ামের। সো টোকেনগুলো আমাদের কি করে? এই ERC স্ট্যান্ডার্ড মূলত ফলো করে। লিকুইডিটি পুল ৩ নম্বরে রয়েছে লিকুইডিটি পুল, যেখানে সবাই টোকেন জমা রাখে। ৪ নম্বরে রয়েছে ওরাকল, যেটা বাইরের ডেটা নিয়ে আসে। ৫ নম্বরে রয়েছে আমাদের ওয়ালেট, যেখান থেকে মূলত আমরা ডিফাইগুলোকে অ্যাক্সেস করতে পারি। সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে আমরা মূলত ইন ডিটেইলস এখন কথাবার্তা বলবো। যদি আমরা কথা বলি স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে, সো স্মার্ট কন্ট্রাক্ট মূলত কি? এইটা হচ্ছে কতগুলো কোড। ওকে? সো মনে করুন এখানে আমি কিছু কোড লিখেছি। এই কোডটার বৈশিষ্ট্য হলো এইটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়। অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। ওকে? অর্থাৎ কোনো থার্ড পার্টি বা কোনো সেন্ট্রাল অথরিটি এটা চালাবে না। আমি এই কোডে যা কিছু লিখব সবকিছু ইমিউটেবল। সবকিছু ইমিউটেবল অর্থাৎ আমি একবার কোনো কিছু লিখে ফেললে সেটাকে আমি আর পরিবর্তন করতে পারবো না। ৩ নাম্বারটা হলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হলো আমি এখানে যেই ঘটনাই ঘটাই না কেন আমার একটা ট্রান্সেকশন হবে, যেটা সবাই দেখতে পারবে। ওকে? ৪ নাম্বার হলো ট্রাস্টলেস বলা হয়। সো ট্রাস্টলেস মিনস হচ্ছে যেহেতু আমি বলতেছি যে এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কেউ এটাকে চালাচ্ছে না। ইট মিনস আমার এইখানে ট্রাস্ট করার প্রয়োজন নাই। এভরিথিং আমার এই স্মার্ট কন্ট্রাক্ট কি করবে? হ্যান্ডেল করবে। ওকে? সো এর কি ফাংশনগুলো যদি আমরা ডিফাইতে বলি, এই মূলত হচ্ছে টোকেন ম্যানেজ করে, হ্যাঁ? সো টোকেন ম্যানেজমেন্ট করে থাকে। এরপরে আমাদের AMM যে লজিকগুলো আছে, লজিকগুলো নিয়ে কাজ করে। ওকে? এরপরে আমাদের লেন্ডিং প্রোটোকলস আমরা বানাইতে পারি এটা দিয়ে, লেন্ডিং প্রোটোকলস। অ্যান্ড ৪ নাম্বার যদি বলি ইল্ড ডিস্ট্রিবিউশন মূলত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে? সো আমি যদি ওভারঅল বলি আমার স্মার্ট কন্ট্রাক্টটা হলো ডিফাই এর একটা মেরুদণ্ড। ওকে? সো এরপরে চলুন আমরা একটু টোকেন স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। সো ডিফাইতে বিভিন্ন ধরনের টোকেন ব্যবহার করা হয়। ERC-20 টোকেন হলো ফাঞ্জিবল টোকেন, যা ক্রিপ্টোকারেন্সি হিসেবে মূলত ব্যবহার করা হয়ে থাকে। ওকে? সো ERC-7021 এর যদি আমরা একটু বলি, আম জাস্ট ফাংশন বলি, তাহলে কি? যে আমাদের ফাঞ্জিবল টোকেন হিসেবে ব্যবহার করতেছি, ইউজ ফর কারেন্সি জাস্ট। ওকে? ERC-721 হলো মূলত হচ্ছে একটা ইউনিক ডিজিটাল অ্যাসেট হিসেবে আমরা বিল্ড করি, এবং পার্টিকুলারলি নন ফাঞ্জিবল টোকেন বা যেটাকে আমরা বলে থাকি NFT। সেই এনএফটিতে কিন্তু এই ERC 721 মানে অনেক পপুলারিটি আমরা বলতে পারি যে গেইন করেছেন সোফার। হ্যাঁ? সো ইউনিক ডিজিটাল অ্যাসেট হিসেবে মূলত আমরা কি করতে পারি? এইটাকে ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে আমাদের ERC 1155। হ্যাঁ? সো এইটা হচ্ছে মূলত মাল্টি টোকেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ? যা উভয় ধরনের টোকেন আমাদের কি করে? সাপোর্ট করে, অর্থাৎ ফাঞ্জিবল, নন ফাঞ্জিবল। সো এনএফটি নিয়ে যদি আমি জাস্ট একটু বলি, এখানে মূলত হচ্ছে কি যে আমার একটা সিঙ্গেল অ্যাসেট, এই অ্যাসেটের একজন কি থাকবেন? ওনার থাকবেন। হ্যাঁ? একজন আপনার ওনার থাকবে। ওকে? সো এরপরে চলুন আমরা হচ্ছে একটু লিকুইডিটি পুল নিয়ে কথা বলি। সো এইটাকে বলা হয় যে হার্ট অফ ডিফাই ট্রেডিং। হ্যাঁ? সো লিকুইডিটি পুল হলো মূলত ডিফাই ট্রেডিং এর হার্ট। এখানে ২ টি টোকেন কি থাকে? রিজার্ভ থাকে। ২ টা টোকেন রিজার্ভ থাকে। কনস্ট্যান্ট প্রোডাক্ট ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে প্রাইসটাকে নির্ধারণ করি মূলত। ঠিক আছে? অ্যান্ড অটোমেটিক প্রাইস কি হয়? আমাদের ডিসকভারি হয়। আর যদি এখন ফাংশন বলি, তাহলে এটা ট্রেডিং এক্সিকিউশন এর জন্য ব্যবহার করা হয়। প্রাইসিং তো বললামই। এরপরে ইল্ড জেনারেশন এর জন্য ব্যবহার করা হয়। আবার মার্কেট মেকিং এ আমাদের এই লিকুইডিটি পুল কাজে লাগে। এরপরের কম্পোনেন্টটা নিয়ে যদি আমরা কথা বলি, ওরাকলস। হ্যাঁ? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। সো ওরাকলটা কি? আমি আগে একটু এক্সপ্লেইন করি। সো আমাদের ব্লক চেইনে ২ ধরনের ডেটা মূলত কি হয়? আমরা স্টোর করি। একটাকে বলে থাকি আমরা অন সাইট
অন-সাইট ডেটা। সো অন-সাইট ডেটা মানে যেই ডেটাটা আমি একদম ব্লক চেইনে আমার স্টোর করতেছি, ব্লক চেইনে। ঠিক আছে? বাট এটা ছাড়াও আমাদের আরো এক ধরনের ডেটা কিন্তু ব্যবহার করা হয়। সেটা হচ্ছে অফ-সাইট ডেটা। অফ-সাইট ডেটা। সো অফ-সাইট ডেটা যেটা হচ্ছে আমাদের ব্লক চেইনে নাই। হ্যাঁ? যেমন আমি যদি আপনাকে বলি যে ওয়েদার, ওয়েদার এইটা তো প্রত্যেকদিন চেঞ্জ হয়, রাইট? প্রত্যেকদিন চেঞ্জ হয়। এখন আমরা জানি ব্লক চেইনে যেই ডেটাটা রাখবো সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। বা এইটাকে আমার যেহেতু প্রত্যেকদিন প্রতিনিয়ত নট ইভেন প্রত্যেকদিন প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা তো আমার ব্লক চেইন থাকবে না, রাইট? বা আমি কিভাবে এটাকে নিয়ে আসবো আমাদের ওয়েদারটাকে বা টেম্পারেচারটাকে। সো এর জন্য আমাদের অফ-সাইট ডেটা লাগে। সো অফ-সাইট ডেটা গুলো প্রোভাইড করার জন্য আমরা Oracle ব্যবহার করি। Oracle মূলত কি করে? আমাদের এই অফ-সাইট ডেটাকে অন-সাইট ডেটার সাথে একটা কমিউনিকেশন ঘটায়। অর্থাৎ ওয়েদার টেম্পারেচার কত আছে এইটা আমি বাইরে থেকে Oracle এর মাধ্যমে জেনে আমি কি করতে পারবো? আমার ব্লক চেইনে স্টোর করতে পারবো। এর পারপাস হচ্ছে প্রাইস ফিল্ডস, রিয়াল ওয়ার্ল্ড এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমনটা বললাম, ক্রস চেইন ইনফরমেশন এ ব্যবহার করা হয়। এক্সটার্নাল এপিআই ইন্টিগ্রেশন যেটা মূলত আমরা মোস্টলি ব্যবহার করব। ওকে? সো ফার যদি আমরা বলি যে পপুলার Oracle নেটওয়ার্কস, চেইন লিঙ্ক আনডাউটেডলি নাম্বার 1 এ রয়েছে, ব্যান্ড প্রোটোকল, ইউএমএ প্রোটোকল রয়েছে। ওকে? অ্যান্ড এরপর যদি আমরা কথা বলি Web3 ওয়ালেটস, ওকে? সো মনে করুন আপনি একটা বাড়ি বানাইলেন। হ্যাঁ, এটা একটা বাড়ি বানিয়েছেন আপনি। এই বাড়িতে প্রবেশ করার জন্য আপনার কি প্রয়োজন বলেন দেখি? একটা দরজা। আপনি বাড়ি বানালেন বা দরজা যদি না থাকে তাহলে কিন্তু আল্টিমেটলি আপনি এই বাড়িতে ঢুকতেই পারবেন না। ঠিক একইভাবে ওয়ালেট হচ্ছে আমাদের এই বাড়ির দরজা। ঠিক আছে? সো আমরা DeFi কে মূলত ইন্টারেক্ট করতে পারি, অ্যাক্সেস করতে পারি এই Web3 ওয়ালেট দিয়ে। এর ফিচার গুলো হচ্ছে এখানে আমাদের প্রাইভেট কি থাকে, একটা পাবলিক কিও থাকে অবশ্যই। এখানে আমরা ট্রান্সেকশন করতে পারি। এখানে আমরা DeFi কে ইন্টিগ্রেট করতে পারি এবং টোকেন ম্যানেজ করতে পারি আমরা এখানে। সুপার পপুলার ওয়ালেট নিয়ে যদি আমরা কথা বলি, MetaMask আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, ওয়ালেট কানেক্ট আছে। আমরা MetaMask আপনাদের দেখাবো, নো ওয়ারিজ। সো এই Web3 ওয়ালেট কিন্তু আমাদের ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যখন আমরা DeFi বা ব্লকচেইন অ্যাপের সাথে ইন্টারেক্ট করতে চাচ্ছি বা সেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন যদি আমরা লাস্টলি কথা বলি যে এই যে সকল কম্পোনেন্ট এরা মূলত কিভাবে কাজ করবে, হ্যাঁ? তাহলে আমাদের এই ওয়ার্কফ্লোটা মূলত এরকম হবে যে ওয়ালেট কানেক্ট করব আমরা ড্যাপ, ঠিক আছে? আমি একটা অ্যাপ বানিয়েছি এখানে অর্থাৎ যেটাকে আমরা ড্যাপ বলি। সো ১ম কাজ হচ্ছে আমি কি করব? ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করব, ওকে? এরপর আমরা স্মার্ট কন্ট্রাক্ট কি করব? রিসিভ করব আমার রিকোয়েস্টটাকে। Oracle আমার বাইরে থেকে ডেটাগুলো আমাকে প্রোভাইড করবে। এখানে আমরা যে ডেটাটা নিচ্ছি প্রাইস ডেটা, হ্যাঁ? আমাদের DeFi তে বেশিরভাগই আমরা এটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ আমার Ethereum এর সাথে আমার USD এর সম্পর্ক, Bitcoin এর সাথে সম্পর্ক। সো বিভিন্ন প্রোটোকলের সাথে অর্থাৎ আমাদের নেটিভ কারেন্সি আছে সেটার সাথে আমাদের USDT, হ্যাঁ, অর্থাৎ USD বা আদার যে কারেন্সি সেগুলোর সম্পর্কটা আমরা মূলত এখান থেকে বের করতে পারবো। লিকুইডিটি পুল মূলত আমরা কি করতে পারবো? এক্সিকিউট করতে পারবো ট্রেডিং এর জন্য। টোকেন কি করতে পারবো? আমরা ট্রান্সফার করতে পারবো, বিল্ড করতে পারবো, হ্যাঁ? সো এইভাবে মূলত আমাদের কি হয়? টোটাল যে আমাদের DeFi আছে, DeFi তে এই ৫ টা কম্পোনেন্ট মূলত এইভাবে কাজ করে থাকে। প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমরা ইন ডেপথ আরো অনেক, অনেক কথা বলব। যেমন আমরা লিকুইডিটি পুল নিয়ে আমাদের ডেডিকেটেড চ্যাপ্টার রয়েছে। AMM নিয়ে ডেডিকেটেড চ্যাপ্টার আছে। টোকেন নিয়ে আছে। সো এখানে জাস্ট আমরা একটা ওভারভিউ নিলাম। আমরা ধীরে, ধীরে ইন ডেপথ জানবো সবকিছু। সো দ্যাটস অল ফর দিস লেকচার। দেখা হচ্ছে পরবর্তী লেকচার।